তুরস্কের উপর অস্ত্র নিষেধাজ্ঞার খেসারতে দেউলিয়া কানাডার অস্ত্র কোম্পানি। আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুগণ, মহান আল্লাহ পাকের রহমতে ভালো আছেন আশা করছি। এস.জে. রতন আন্তর্জাতিক চোখ অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। যে কোনো ধরনের বাণিজ্য নিষেধাজ্ঞায় আসলে চুক্তিতে থাকা উভয় দেশেরই ক্ষতি হয়। এ ধরনের দ্বৈত স্বার্থ সংশ্লিষ্ট চুক্তিতে পরস্পরের মধ্যে সম্পর্কের উন্নতি ঘটে, বাণিজ্যের আওতা ও কর্মক্ষেত্র বর্ধিত হয়, সেই সাথে বিভিন্ন ধরনের সুযোগের দিগন্ত খুলে যেতে থাকে। কিন্তু কোনো কারণে তার ব্যত্যয় ঘটলে তাতে উভয় দেশেরই বিভিন্ন সুযোগ নষ্ট হতে থাকে। তবে এটাও ঠিক, বিশ্ব এখন এক খোলা বাজার, যেন কারো সাথে মতের মিল না হলে অন্য আরও অনেকের কাছ থেকে সুযোগ থাকে তা গ্রহণ করার। এমনটাই ঘটেছে তুরস্ক ও কানাডার মধ্যে। সিরিয়া ও আজারবাইজানে তুরস্কের সামরিক অভিযানের পরিপ্রেক্ষিতে কানাডা রজব তাইয়েব এরদোয়ানের দেশের ওপর অস্ত্র নিষেধাজ্ঞা আরোপ করে। আর এ অস্ত্র নিষেধাজ্ঞার কারণে কানাডার একটি প্রতিরক্ষা কোম্পানি দেউলিয়া হয়ে গেছে। লন্ডন ভিত্তিক মধ্যপ্রাচ্য বিষয়ক গণমাধ্যম মিডল ইস্ট আই অক্টোবরের শেষ দিকে এ তথ্য জানায়। টেলেমাস সিস্টেমস ইনক নামে ওই কোম্পানি আগস্টে নিজেদের দেউলিয়া ঘোষণা করার জন্য আবেদন করেছে, কেননা 2020 সালে তুরস্কের ওপর কানাডা সরকারের আরোপ করা অস্ত্র নিষেধাজ্ঞার কারণে এই কোম্পানি টার্কিশ অ্যারোস্পেস ইন্ডাস্ট্রিজ TAI এর মতো গুরুত্বপূর্ণ গ্রাহক হারিয়েছে। ওই কোম্পানি সামরিক ড্রোন TAI আনকার জন্য তুরস্কের গ্রাহকের কাছে ইলেকট্রনিক ইন্টেলিজেন্স এবং ইলেকট্রনিক সাপোর্ট সিস্টেম বিক্রি করত। এ বিষয়ে KPMGর একটি প্রতিবেদনে বলা হয়, তুরস্কের ওপর সরকারের অস্ত্র নিষেধাজ্ঞার কারণে কোম্পানির পক্ষে কোনো ধরনের মুনাফা অর্জন সম্ভব ছিল না। তুরস্কের এক কর্মকর্তা জানান, তারা আগেই কানাডাকে অস্ত্র নিষেধাজ্ঞার পরিণতি সম্পর্কে সতর্ক করেছিলেন। ওই কর্মকর্তা বলেন, আমরা তাদের বলেছিলাম এ নিষেধাজ্ঞার কারণে তুরস্ক ও কানাডা উভয় দেশের কোম্পানি ক্ষতিগ্রস্ত হবে। আমাদের আশা, কানাডার নতুন সরকার দূরদর্শী হবে। কানাডার সরকার 2021 সালের এপ্রিলে আঙ্কারার বিরুদ্ধে অস্ত্র নিষেধাজ্ঞার অংশ হিসেবে টেলেমাস সিস্টেমসের বিদ্যমান তুরস্কে অস্ত্রের সরঞ্জাম রপ্তানির পারমিট বাতিল করার সিদ্ধান্ত নিয়েছিল, যা কোম্পানিকে চূড়ান্ত ধাক্কা দেয়। দেউলিয়া হওয়ার বিষয় নিয়ে কোম্পানিটির একটি প্রতিবেদনে ইঙ্গিত দেওয়া হয়, চলতি বছরের 31 জুলাই কার্যক্রম বন্ধ করার আগে 2020 সালে কোম্পানির $3,60,000 ও 2021 সালে $1.1 মিলিয়ন মার্কিন নিট ক্ষতি হয়েছে। অটোয়া চলতি বছর তুরস্কে প্রতিরক্ষা সংক্রান্ত সব ধরনের পণ্য রপ্তানির ওপর নিষেধাজ্ঞা আরোপ করে। আজারবাইজান ও আর্মেনিয়ার যুদ্ধে কানাডার প্রযুক্তি দ্বারা নির্মিত অস্ত্র ব্যবহৃত হয়েছে। তদন্তে এমন তথ্য পাওয়ার পর কানাডার সরকার এ সিদ্ধান্ত নেয়। এর আগে সিরিয়ায় সামরিক অভিযানের প্রতিক্রিয়ায় 2019 সালে তুরস্কের ওপর প্রাথমিকভাবে নিষেধাজ্ঞা আরোপ করে কানাডা। পরে 2020 সালের জুনে তুরস্ক ও কানাডার মধ্যে উচ্চ পর্যায়ের বৈঠকে আঙ্কারায় ড্রোনের গুরুত্বপূর্ণ সরঞ্জাম বিক্রির অনুমতি দেয় অটোয়া। এরপর নাগর্নো কারাবাখ যুদ্ধে ব্যবহৃত ড্রোনে কানাডার তৈরি ওয়েবক্যাম থাকায় সে বছরের অক্টোবরে ফের তুরস্কে সামরিক সরঞ্জাম রপ্তানি বন্ধ করে অটোয়া। তবে কানাডা মুখ ফিরিয়ে নিলেও তুরস্ক বসে নেই। এরই মধ্যে তুরস্কের সামরিক বিশেষজ্ঞরা নিজেদের কারখানাতেই উদ্ভাবন করেছে নতুন নতুন সব অত্যাধুনিক অস্ত্র ও ড্রোন। এর আগে গত এপ্রিলের দিকে ন্যাটো মিত্র কানাডা আঙ্কারাকে উন্নত ড্রোন প্রযুক্তি বিক্রি বন্ধের ঘোষণার মধ্য দিয়ে তুরস্কের ক্রমবর্ধমান অস্ত্রশিল্পের উন্নয়নে বাধা দেবার চেষ্টা করেছিল। তবে এতে খাতটির দীর্ঘস্থায়ী ক্ষতি হওয়ার শঙ্কা কম বলে দ্য মিডিয়া লাইনকে জানিয়েছেন বিশ্লেষকরা। গেল 12 এপ্রিল সোমবার অটোয়া বলেছিল যে কানাডার তৈরির সরঞ্জামগুলো তুরস্কের ঘনিষ্ঠ মিত্র আজারবাইজানকে প্রেরণ করা হয়েছিল। তা নাগর্নো কারাবাখ যুদ্ধে আমেরিকা সমর্থিত আর্মেনিয়ান বাহিনীর বিরুদ্ধে ব্যবহৃত হয়েছে। এমন নির্ভরযোগ্য প্রমাণ পেয়ে আঙ্কারাকে ক্যামেরাসহ ড্রোন প্রযুক্তি রপ্তানির অনুমতি বাতিল করেছে তারা। ফিলাডেলফিয়া ভিত্তিক পররাষ্ট্র নীতি গবেষণা ইনস্টিটিউটের গবেষণা পরিচালক অ্যারন স্টেইন বলেছেন, স্বল্প মেয়াদে অন্যের কাছে ড্রোন বিক্রির ক্ষমতা তুরস্কের সীমিত হতে পারে, তবে এই কর্মসূচির জন্য নিষেধাজ্ঞা বিপর্যয়কর নয়। কানাডার এই সিদ্ধান্তের বিষয়ে তুর্কি সরকার বলেছে, আমরা আমাদের ন্যাটো মিত্রদের কাছে অনর্থক পদক্ষেপগুলো এড়ানোর প্রত্যাশা করি।
যা আমাদের দ্বিপক্ষীয় সম্পর্ককে নেতিবাচকভাবে প্রভাবিত করবে এবং জোটের সংহতিকে ক্ষুণ্ণ করবে। সিরিয়ায় ড্রোন ব্যবহারের অর্থ হল রাশিয়া যদি গুলি চালায় তাহলে তুরস্ক কোনো পাইলট হারাবে না, তবে এর ফলে দুদেশের মধ্যে উত্তেজনা বৃদ্ধি পেতে পারে। অন্যদের সরবরাহ করার ক্ষেত্রে ড্রোনগুলোর স্বল্প ব্যয় তুরস্কের উৎপাদন সহজতর করেছে। গত 10 বছরে আরও ঘরোয়াভাবে উৎপাদিত সরঞ্জামের ওপর তার সরবরাহ ব্যবস্থা প্রতিষ্ঠা করায় এই আনাতোলিয়ান জাতির অস্ত্র উৎপাদন উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। দেশটির প্রতিরক্ষা সংস্থার খবরে জানা গেছে, বিশ্বের শীর্ষ 100 রাজস্বভিত্তিক প্রতিষ্ঠানের মধ্যে 7টি প্রতিরক্ষা সংস্থাই তুরস্কের। কার্নেগি এন্ডাওমেন্ট ফর ইন্টারন্যাশনাল পিস এর তথ্য অনুযায়ী 2002 থেকে 2020 সাল পর্যন্ত তুরস্ক অস্ত্রশিল্প থেকে বার্ষিক $1 বিলিয়ন থেকে $11 বিলিয়ন রাজস্ব লাভ করেছে, যার ফলে দেশটিকে 14তম বৃহত্তম বৈশ্বিক প্রতিরক্ষা রপ্তানিকারী হিসেবে অভিহিত করা হয়েছে। আঙ্কারা মেডিপোল বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান ও আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের মোজাফফর সেনেল যুক্তি দেখিয়েছেন, ড্রোনের বর্ধিত ব্যবহার এরদোয়ানকে আরও দৃঢ় পররাষ্ট্রনীতির দিকে ঠেলে দিয়ে জাতীয়তাবাদী মনোভাব বৃদ্ধিতে সহায়তা করবে। তিনি আরও বলেন যে তুরস্কের ড্রোন শিল্প কেবল বাড়তেই থাকবে, কারণ রাষ্ট্রগুলোর মধ্যকার লড়াই ক্রমবর্ধমান হারে কৃত্রিম বুদ্ধিমত্তার উপর নির্ভরশীল হয়ে উঠছে। ড্রোনগুলোর বর্ধিত ব্যবহার যুদ্ধকে একইভাবে বদলে দিতে পারে যেভাবে বিমানের ব্যবহার যুদ্ধের ধারাকে বদলে দিয়েছিল। সেনেল বলেন, তুরস্ক একটি অনন্য ড্রোন শক্তির দেশ হতে চলেছে। কানাডার সাথে তুরস্কের ঐতিহাসিক সম্পর্ক রয়েছে, সেই সম্পর্কের কথা একটু জেনে নিতে পারি এখানে। প্রথম তুর্কি অভিবাসীরা 1980 সালের শেষ দিকে কানাডায় এসেছিল। তখনকার অটোমান সাম্রাজ্য 1922 সালে স্বাধীনতা লাভের অল্প সময়ের মধ্যেই কানাডা তার প্রথম বিদেশ নীতির আদেশ জারি করেছিল। কানাডা তুরস্কের সাথে কোনো যুদ্ধে জড়াবে না। এই খবরে 1943 সালে উভয় জাতির মধ্যে প্রথম সরকারি যোগাযোগ শুরু হয়েছিল। 1947 সালে আঙ্কারা কানাডায় প্রথম দূতাবাস খোলে। উভয় জাতির মধ্যে সম্পর্ক শুরু হয় মূলত সামরিক এবং সুরক্ষা সহযোগিতার কাঠামোর মধ্যে। 1985 সালের মার্চ মাসে 3 জন আর্মেনিয়ান বিপ্লব সেনা আক্রমণ করে অটোয়ায় তুর্কি দূতাবাসে। রাষ্ট্রদূত সহ বেশ কয়েকজনকে দূতাবাসের মধ্যে জিম্মি করে রেখেছিল তারা। হামলাকারীরা চেয়েছিল আর্মেনীয় গণহত্যাকে তুরস্ক স্বীকৃতি দেবে। 4 ঘন্টা পরে জিম্মিদের বিনা ক্ষতিপূরণে ছেড়ে দেওয়া হয় এবং সশস্ত্র লোকজনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়। 2004 সালে কানাডার সংসদ আর্মেনিয়ান গণহত্যাকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দিয়েছে। কানাডার স্বীকৃতি দুদেশের দ্বিপক্ষীয় সম্পর্কের উপর তখন বিরূপ প্রভাব ফেলতে শুরু করে। উভয় জাতির নেতাদের মধ্যে অসংখ্যবার উচ্চ পর্যায়ের সফর হয়েছে। 2010 সালের জুনে তুর্কি রাষ্ট্রপতি এরদোয়ান কানাডার টরন্টোতে G20 শীর্ষ সম্মেলনে যোগদানের জন্য সফর করেন। 2015 সালে কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো তুরস্ক সফর করেন। দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগের সুযোগ বাড়ানোর জন্য কানাডিয়ান এবং তুর্কি কর্মকর্তাদের এবং ব্যবসায়ীদের মধ্যে বার্ষিক বৈঠক করার লক্ষ্যে জুন 2012-এ কানাডা এবং তুরস্ক একটি যৌথ অর্থনৈতিক ও বাণিজ্য কমিটি প্রতিষ্ঠা সমঝোতা স্মারকে সই করেছে। 9 অক্টোবর 2019-এ কানাডার পররাষ্ট্রমন্ত্রী ক্রাইস্টিয়া ফ্রিল্যান্ড জানিয়েছিলেন যে কানাডা তুরস্কের প্রতি দৃঢ়ভাবে নিন্দা করে উত্তর পূর্ব সিরিয়া সামরিক আক্রমণের কারণে। 2020 সালে নাগর্নো কারাবাখ লড়াইয়ে কানাডা একটি নিরপেক্ষ অবস্থান নিলেও তুরস্ক প্রকাশ্যে আজারবাইজানকে সমর্থন করে। আজারবাইজানের সামরিক বাহিনী কানাডার সামরিক প্রযুক্তি ব্যবহার করার কারণে কানাডা তুরস্কের কাছে অস্ত্র রপ্তানি বন্ধ করে দেয়। আসলে সিরিয়ায় তুরস্কের হস্তক্ষেপের পর 2012 সাল থেকেই তুরস্ক ও কানাডার মধ্যে সম্পর্কের টানাপোড়েন শুরু হয়। বিভিন্ন দিক বিশ্লেষণ করলে দেখা যায় দুদেশের মধ্যে সম্পর্ক চিড় ধরার ফলে কানাডায় বেশি ক্ষতির মুখে পড়েছে। অপরদিকে তুরস্ক দিনকে দিন সামরিক দিক থেকে স্বনির্ভর হয়েই উঠছে। দর্শক, ধৈর্য ধরে পুরো বিশ্লেষণটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকুন। শেষ করছি এখানেই। আল্লাহ হাফেজ।